প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন বাদ মাগরিব, শুভ সন্ধ্যা সকলকে। যারা আমার এই চ্যানেলটি দেখবেন, আমি যখন কথা বলছি তখন কিন্তু শুভ সন্ধ্যা, হয়তো আপনার সময় অন্য সময় অন্যটা হবে। জাস্ট আমি মাগরিবের নামাজ শেষ করে এসেই কিন্তু বসলাম। আরও আগেই বসতাম একটি বিষয় নিয়ে, যেহেতু দিনের আরেকটা সময় আমি আরেকটা প্রজেক্ট দিয়েছি। কিন্তু এখন কথা হলো, যেই কথাটা আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হলো ভারত নিয়ে। ভারতের দেখেন, আমার বাংলাদেশে কি হয়, আমাদের বাংলাদেশে কি হচ্ছে, কি হবে, সেটির মাথা ব্যথা আমাদের, অন্য কোনো রাষ্ট্রের নয়। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ কোনো একটি অঙ্গরাজ্য নয়। যে অঙ্গরাজ্য হাসিনা বানিয়ে দিয়ে গিয়েছে, আমরা 2024-এ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই অঙ্গরাজ্য থেকে দ্বিতীয় আমরা স্বাধীন হয়েছি। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা ভাষা আদায়ের লক্ষ্যে আমরা সেদিন 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয়ত, ভারতীয় অঙ্গরাজ্য থেকে বানানোর প্রচেষ্টা থেকে আমরা স্বাধীন করে আন্দোলন করে হাজারো উপরে জনতার লাশের রক্তের বিনিময়ে বাংলাদেশ 2004 সালে 2024-এ আপনি নতুন করে একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে। আর সেই স্বাধীন রাষ্ট্রের উপরে খবরদারি করতে না পারার কারণে আজকে সেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হাসিনার পালিয়ে যাওয়া হাসিনার পৈতৃক সম্পত্তি, সেই ভারত পৈতৃক অবস্থা, যেখানে তার জন্ম, তার পিতা মাতা, সব কিছুর মূলে যে ভারত, সেখান থেকে এখন নানানভাবে কলকাঠি নাড়ছে, বাংলাদেশ অশান্তি সৃষ্টি করছে। আর এই অশান্তি সৃষ্টির জন্যে মোদি যেমন দায়ী, পুরো ভারতের সকল নাগরিকই দায়ী। কারণ তারা বাংলাদেশকে, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি অধ্যুষিত দেশ, নেপাল বলেন, ভুটান বলেন, নানান কিসিমে বলেন, তাদের উপরে কিন্তু তারা তেমন একটা খবরদারি করতে পারে না। নেপালের সাথে পারে না। নেপালে কিন্তু হিন্দু বৌদ্ধ সবই আছে, মানে বৌদ্ধর একটা মানে বেশি, মানে সংখ্যাটা তাদের বেশি। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, অন্যান্য ভারত ছাড়া অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে তার থেকে শক্তিশালী কিন্তু বাংলাদেশ। তাই বাংলাদেশকে তারা চাচ্ছে তাদের কুক্ষিগত করতে, বাংলাদেশকে চাচ্ছে তাদের আয়ত্তে নিয়ে যেতে, যা খুশি তাই করবে। বাংলাদেশ যদি ঘুরে দাঁড়ায় তাহলে তাদের 7 সিস্টার ত্রিপুরা বলেন, এই অঞ্চলে তাদের জন্য একটা বিষ পোড়া হয়ে দাঁড়াবে বাংলাদেশ। প্রিয় দর্শক, সম্প্রতি তারা হাসিনাকে এবং সকল বাংলাদেশি যারা খুনের আসামি তাদেরকে ভারতে আশ্রয় দিয়েছে। কে দিয়েছে? ভারত সরকার। মোদি যেমন দিয়েছে, কলকাতার আমি যাকে উপাধি দিয়েছি আজকের পর, আগে ভালো জানতাম, ভালো ভালো কথা বলতেন, আর এখন তিনি উল্টে গিয়ে তিনি বাংলাদেশকে দবানোর জন্যে বিশ্বের সহযোগিতা চেয়েছেন। তার মানেটা কি? তাই তাকে আমি বলছি রেন্ডি। দিস ইজ মাই ওন থিংস, আমার নিজস্ব বিষয়। কে কি মনে করবেন, আই ডোন্ট কেয়ার, আমি জানি না। কিন্তু স্মরণ রাখতে হবে, এটি বাংলাদেশ, এটি মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের উপরে কোনোভাবে খবরদারি করা যায় না। আজ হোক, কাল হোক, পরশু হোক, জেগে উঠবেই বাংলাদেশি। প্রিয় দর্শক, যে কারণে আমি একটু ক্ষুব্ধ হয়েছি, এখন পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি কোনো বিবৃতি দেখিনি, জানি না আর অন্যভাবে আসছে কিনা। কলকাতা বাংলাদেশের দূতাবাসে হামলা, বাংলাদেশ দূতাবাসের পাশে হামলা হয়েছে, পতাকা অবমাননা করা হয়েছে, বিবৃতিও দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকার, কঠিন বিবৃতি দিয়েছেন। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বেশ কয়েকটি কথা বলেছেন বাংলাদেশের গণমাধ্যমের প্রতি, যে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ নিয়ে নানান গুজব রটাচ্ছে, মিথ্যে কথা রটাচ্ছে। বাংলাদেশি সাংবাদিকদেরকে তিনি লেখনীর মাধ্যমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি বলছি এবং সালাম জানাচ্ছি।
যে হ্যাঁ, সময় উপযোগী একটি কথা আপনি বলেছেন। তাই এখন বলছি, বাংলাদেশের প্রতিটা মানুষের জেগে ওঠা উচিত ভারতীয়দের বিরুদ্ধে। কারণ হাসিনা বাংলাদেশে তার সেই যতটি বছর তিনি শাসন করেছেন, ততটি বছর ভারতের নাগরিকদেরকে এখানে প্রাধান্য দিয়ে চাকরি দিয়েছেন, যে চাকরিগুলো আমাদের দেশে জনগণ করতে পারতেন। বেকার হয়ে গিয়েছে আমাদের যুবক শ্রেণীর মানুষ, আমাদের দেশের নারী পুরুষ ছাত্রছাত্রীরা বেকার হয়ে গিয়েছে। কই সেদিন তো ভারত কোনো কথা বলেনি। আজকে ভারতের পুলিশ বলেন, সশস্ত্র বাহিনী বলেন, কিংবা অন্য বাহিনী বলেন, নিরাপত্তা বাহিনীর লোকেরা বাংলাদেশে কিন্তু এসে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে হাসিনাকে পাহারা দিয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজে স্বয়ং আমরা দেখেছি সেই 24শে গণঅভ্যুত্থানের সময় কিভাবে তারা গুলি করে বাংলাদেশ এই উত্তরা পূর্ব থানা থেকে গুলি করতে করতে এয়ারপোর্টের দিকে চলে গিয়েছে ড্রেস পরে। তারা ড্রেস চেয়েছেন, ড্রেস পান নাই। পরবর্তীতে এপিবিএন থেকে তারা ড্রেস নিয়েছেন, পুলিশের পক্ষ থেকে ড্রেস পাওয়া হয়নি। কেউ লুঙ্গি পরে গিয়েছেন, কেউ শর্ট প্যান্ট পরে গিয়েছেন, এয়ারপোর্টের ভিতর দিয়ে তারা রানওয়ে দিয়ে ভেগে গিয়েছেন। কই বাংলাদেশ সরকার তো সে সময় তাদেরকে আটকানো হয়নি। কেন আটকানো হয়নি? কোন সংস্থার কারণে তাদেরকে আটকানো হয়নি? আর পাশাপাশি কোন সংস্থার কারণে মানে সহযোগিতা নিয়ে এই আওয়ামী লীগের খুনিরা ভারতে গিয়ে আশ্রয় প্রশ্রয় নিয়েছে? এদেরকে অবশ্যই এদের পৈতৃক সম্পত্তি বলে যা কিছু আছে বাংলাদেশ সব কিছু বাজেয়াপ্ত করতে হবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আসুন, যে কথা নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমরা সামান্য মানুষ, কথা বলে ফেলেছি অনেক। তো যাই হোক, যে কথাগুলো বলতে চাচ্ছি, বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। আমাদের দৈনিক মানবজমিন পত্রিকা সেই রিপোর্টটি করেছে, কলকাতা তাদের সাংবাদিকের বরাত দিয়ে। এখানে সাংবাদিকের কোনো নাম নাই, জাস্ট বিশেষ প্রতিনিধি কলকাতা বলা হয়েছে মানবজমিনে। কি বলা হয়েছে? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এখানকার পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গে বিধানসভা শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জি জানান তিনি। কত বড় সাহস! আমার দেশের স্বাধীনতা নিয়ে তুমি কথা বলতেছো, তোমার দেশ নিয়ে তো আমরা তো কোনো কথা বলি না। তোমার দেশে আগে মুসলিমদের তুমি নিরাপত্তা বিধান করো, খ্রিস্টান যারা রয়েছে তাদের নিরাপত্তা বিধান করো, তাদেরকে তাদের চলার মতো স্বাধীনতা দাও, তারপর অন্য দেশ নিয়ে তোমরা কথা বলবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম বাংলাদেশ। আমি এই কথাটুকু বলতে চাই যে মুখ্যমন্ত্রী বলেন আমাদের প্রস্তাব জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। আর তারা তাদের সরকারের কাছে আবেদন জানিয়েছে, অঙ্গরাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে, মোদী সরকারের কাছে। আরও একবার দল সংস্কার অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে আমরা সহমত পোষণ করি। হিসেব করে দেখেন। আর বাংলাদেশে ইলিশ মাছ খাওয়ার জন্য কিন্তু আপনারা লালুসে বসে থাকেন। বাংলাদেশে ইলিশ মাছ চাই আমরা। প্রিয় দর্শক, আসুন পরবর্তীতে কি বলছে দেখেন। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংসদ বিবৃতি দিন সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তারও কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিন। অর্থাৎ তিনি খোঁচা দিয়ে ভারত সরকারকে উস্কে দিচ্ছেন। বাংলাদেশ নিয়ে ভারত সরকার চুপ করে রয়েছে বলেও অভিযোগ করেন মমতা। এই মমতার কামটাই হলো যে আমার যে ছোট্ট যে মানে অবলোকন সেটি বলো, তিনি একজনের সাথে আরেকজনে লাগিয়ে দিয়ে মাঝখানে বসে বসে তিনি মানে মজা নেন। এটা হলো তার চরিত্র। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আরও একবার দল ও সংস্কারের অবস্থান স্পষ্ট করে মমতা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন। এখন দেখেন, তিনি পানি দিবেন না, গঙ্গা চুক্তি পানি দিবেন না, বলেন তার দেশে পানি নাই, হাসিনা পানি আনতে পারে নাই, বলে যে এটা রাজনৈতিক এই সেই নানান কিসিমের নানান কথা। আর এখন তিনি বলছেন তো রাজ্য সরকারের অধীনে, অর্থাৎ তিনি ধরি মাছ না চুই পানি। তিনি তার পরামর্শ দিয়ে যাচ্ছেন, কাকে চাপ দিয়ে যাচ্ছেন? কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ মোদী সরকারকে ব্যবস্থা গ্রহণের জন্যই। প্রিয় দর্শক, আসুন আরও কি বলা আছে সেখানে। বাংলাদেশের ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার সহ্য করবে না।
বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি বাংলাদেশ ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা সহ্য করব না। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরিবার সম্প্রতি প্রিয় মানুষ বাংলাদেশে রয়েছেন। ভারত সরকার বাংলাদেশে নিয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে কেন্দ্র চুপ রয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি গত 10 দিন ধরে দেখেছি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে, অথচ তাদের দল বলছে সব আটকে দেবে, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নাই। ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে যাবে, তার সঙ্গে থাকবে শান্তি সেনা সংক্রান্ত প্রস্তাবও বলে জানান মমতা। তারপর এদিকে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, সন্ন্যাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিজেপির সমর্থনে সীমান্ত অবরোধ কর্মসূচি চলছে। দিল্লিতেও বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্বে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এই সন্ন্যাসিকারা সেই ইসকন তাদের একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশকে আপনারা বলবেন মৌলবাদী সংগঠন, আমাদের হুজুরদের সংগঠনকে, ইসলামিক দলগুলোকে বলবেন মৌলবাদী, জামাত ইসলামকে বলবেন মৌলবাদী। আর আপনার দেশে ইসকন এবং শিবসেনা বলেন, ইসকন বলেন এবং নানান অনেক বাহিনী রয়েছে আপনাদের, তাদেরকে আপনারা কি বলবেন? তাদের কিভাবে দমন করবেন? প্রিয় দর্শক, এগুলো আমাদের বাংলাদেশিদেরকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। আমরা বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের কোনো শত্রু নাই, আমাদের সকলে বন্ধুত্ব আচরণ করবো। আমাদের কোনো প্রভু নাই, আমরা বন্ধুত্বের আচরণ করব রাষ্ট্রীয়ভাবে। আর হাসিনা করেছেন প্রভুত্বর আচরণ, তিনি প্রভু মেনে নিয়েছেন ভারতকে। আজ ভারত আমাদের উপরে চেপে বসতে চাচ্ছে, তা কি সম্ভব হবে? কোনোদিনও না, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ঈমান আকিদা আমাদের যদি সব কিছুই সুষ্ঠু সুন্দরভাবে থাকে, শক্ত থাকে, তাহলে অবশ্যই এই ভারত সরকারও আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। তাই ভারতকে আমি বলে দিতে চাই, যদি ভারতের কেউ আমার এই জিনিসটা কোনোভাবে জানতে পারেন, আপনার ট্রান্সলেশন করে নিয়েন, কোনো সমস্যা নাই। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বলবো, আমার বাড়ির পাশে অনেক হিন্দু পরিবার আছে। কোথায়? আমি তো দেখি না সামান্যতম ফুলের টোকা তাদের উপরে পড়তে, বরং তাদের সাথে আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক থাকে। কোথায় কোন সমস্যা হচ্ছে এখন তো আমি সেই কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এরা বাংলাদেশকে তাদের প্রশ্রয়স্থল বানাতে চেয়েছে, বাংলাদেশকে ক্রিয়ানক হিসেবে প্রকাশ করতে চাচ্ছে। আমি বলছি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যারা পালিয়ে সেখানে গিয়েছে, যেসব খুনিরা সেখানে পালিয়ে গেছে, তাদের পৈতৃক সম্পত্তি বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনারা যেভাবে হোক, যে কোনো অবস্থা হোক, আইনি লড়াইয়ের মধ্যে দিতে তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন, অথবা তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসুন। তাহলে দেখবেন যে তারা সেখানে বসে বসে তারা গুটিবাজি করতে পারবে না, ওই দেশের সরকারকে উস্কে দিতে পারবে না, পারলেও সেটা কাজ হবে না। আজকে তারা সেখানে বসে বসে হিন্দুদের খাবার খাচ্ছে, তারা মোদী সরকারের রেশন খাচ্ছে, আর বাংলাদেশের বিরুদ্ধে তারা জেগে ওঠার আহ্বান জানাচ্ছে। মমতাকে বলবো, আপনি বিধবা না, আপনি বিয়ে করেন নাই, তাই আপনার এসব কথার কোনো কাম নাই। আপনি আপনার দেশ নিয়ে চিন্তা করেন, বাংলাদেশ নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনার রাষ্ট্রের যে পতাকা রয়েছে এখানে, সেটাতে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ হাত দেয় নাই। আপনার রাষ্ট্রের যে ওয়াল রয়েছে, রাষ্ট্রের যে শুধু দূতাবাস রয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষ এখনও সামান্যতম তিল পরিমাণ কোনো প্রতিবাদ করে নাই, শুধু সরকার প্রতিবাদ করে যাচ্ছে। আমরা সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন, একটি কড়া বার্তা দিবেন। যদি সেই বার্তায় তারা কোনোভাবে কোনো অবস্থাতেই মূল্যায়ন না করে, তারা যদি একের পর এক বাংলাদেশের পতাকার উপর অপমাননা করে, বাংলাদেশের সাধারণ মানুষের কলিজায় যদি আঘাত দেয়, অবশ্যই বাংলাদেশের মানুষ বসে থাকবে না, রুখে দাঁড়াবে। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা জেগে উঠুন, প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন। ভারত যে আমাদের শত্রু, সেটি আবারও প্রমাণিত হয়েছে। তাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখেন, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।